আজকের এই বিশ্লেষণে সবাইকে স্বাগত। আচ্ছা, আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা শুনলে হয়তো শুরুতে মনে হতে পারে এটা তো নিতান্তই সামাজিক বা সাংস্কৃতিক একটা ব্যাপার, কিন্তু না। সাওয়াইবুল্লাহ হকের চমৎকার একটা গবেষণাধর্মী প্রবন্ধের উপর ভিত্তি করে তৈরি আজকের এই আলোচনায় আমরা দেখব বিষয়টা একদমই তা নয়। মূল বিষয়টা কিন্তু বেশ চমকপ্রদ। নারী সংক্রান্ত বিভিন্ন ইস্যু বা সমস্যাগুলো যদি সঠিকভাবে ডিল করা না হয়, তাহলে সেটা আক্ষরিক অর্থেই একটা বিশাল কৌশলগত এবং ভূ-রাজনৈতিক দুর্বলতায় পরিণত হতে পারে। মানে এটা শুধু ঘরের ভেতরের কোনো সমস্যা থাকে না, বরং এটা একটা ভয়ঙ্কর বিপর্যয়ের পথ তৈরি করে দেয়। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি গভীরে যাওয়া যাক আর দেখি কিভাবে এই দাবিটা আসলে প্রতিষ্ঠিত হয়েছে। শুরুতেই এই উদ্ধৃতিটা একটু লক্ষ্য করুন। এটি কোনো সাংস্কৃতিক বক্তৃতা নয়, এটি একটি কৌশলগত অ্যালার্ম। এই কথাটা কিন্তু আজকের আলোচনার মূল সুরটা একদম ধরিয়ে দেয়। সাধারণত নারী অধিকার বা নারীদের প্রতি আচরণ নিয়ে কথা উঠলেই তো ধরে নেওয়া হয় যে এটা বুঝি কোনো নীতিগত বয়ান। কিন্তু আমাদের মূল সূত্রটা খুব স্পষ্টভাবে মনে করিয়ে দিচ্ছে যে নারীদের কেবল শাস্তির পাত্রী হিসেবে দেখা বা তাদের সমস্যাগুলোকে তাচ্ছিল্য করা, এগুলো দীর্ঘমেয়াদে মারাত্মক রাজনৈতিক ক্ষতি ডেকে আনে। এই ধরনের আচরণ যখন সমাজে বাড়তে থাকে, তখন তার চরম মূল্য চোকাতে হয় সবাইকে। মানে এটা কোনো সাধারণ ব্যাপার নয়, এটা সিরিয়াসলি একটা অ্যালার্মিং ব্যাপার। তো এই পর্যায়ে আমরা আমাদের বিশ্লেষণের প্রথম ধাপে চলে আসলাম। কিভাবে একটা সাধারণ ব্যক্তিগত অভিযোগ শেষ পর্যন্ত প্রকাশ্যে অপমানের রূপ নেয়। আজকাল সমাজে একটা খুব উদ্বেগজনক প্যাটার্ন বা প্রবণতা দেখা যাচ্ছে, যেখানে নারীকেন্দ্রিক অভিযোগগুলোর প্রতি চরম বৈরী আচরণ করা হয়। ধরুন, একজন স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে কোনো অভিযোগ আনলেন। তখন অভিযোগটা আসলে কি, তার চেয়ে বড় হয়ে দাঁড়ায় অভিযোগটা কিভাবে সামলানো হচ্ছে। এখানে খুব সুন্দর একটা তুলনা দেয়া হয়েছে। বাম দিকে দেখুন, এটা একটা সুষ্ঠু প্রক্রিয়া, যেখানে ব্যক্তিগত অভিযোগগুলো খুব গোপনীয়তার সাথে তদন্ত করা হয় আর ভুক্তভোগী সুরক্ষা নিশ্চিত করা হয়। কিন্তু ডানদিকের ছবিটা হলো আমাদের বর্তমানের এক ধ্বংসাত্মক বাস্তবতা। অভিযোগকারীর কথা খতিয়ে দেখার বদলে উল্টো তাকে তাচ্ছিল্য করা হচ্ছে, চরিত্র নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে, এমনকি তার কথা পাত্তাই দেওয়া হচ্ছে না। এই যে প্রকাশ্যে অপমান করা, এটাকে অনেকেই হয়তো নৈতিকতা রক্ষা বলে জাস্টিফাই করেন, কিন্তু সত্যি বলতে এটা সমাজের নিজস্ব বিশ্বাসযোগ্যতাকেই একেবারে ধসিয়ে দিচ্ছে। এখানে খুব বিপজ্জনক একটা মানসিকতার কথা ফুটে উঠেছে। সেটা হলো নারীদের মূলত সামাজিক অনুশাসন প্রয়োগের একটা হাতিয়ার হিসেবে দেখা। এই অদ্ভুত যুক্তিতে একজন নারীর যে কোনো আচরণকেই একজন পুরুষের সম্মান বা জনশৃঙ্খলার লঙ্ঘন হিসেবে দাঁড় করিয়ে দেয়া যায়। আর একবার সেটা করা গেলে ওই নারীকে শাস্তি দেয়া বা লজ্জিত করাটা যেন একটা বৈধতা পেয়ে যায়। এই মানসিকতা শুধু যে ন্যায় বিচারকে ক্ষুণ্ণ করে তা নয়, মানুষের মর্যাদাকেও ভুলুণ্ডিত করে। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো এটি বিরোধীদের হাতে একদম তৈরি করা একটা মোক্ষম অস্ত্র তুলে দেয়। ঠিক এই কারণেই বিষয়টা শুধু নৈতিক নয়, কৌশলগতভাবেও ভীষণ গুরুত্বপূর্ণ। দেশীয় হোক বা বিদেশি, রাজনৈতিক প্রতিপক্ষরা কিন্তু নারীদের এই সমস্যাগুলোকে একটা অনুঘটক বা অ্যাক্সেলারেটরি অস্ত্র হিসেবে ব্যবহার করে। যখনই কোনো সমাজের নারীদের প্রতি রূঢ় বা আনাড়ি আচরণ করা হয়, তখন খুব সহজেই কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে সেই সমাজকে নারীবিরোধী বা পশ্চাৎপদ বলে তকমা দেওয়া যায়। মানে সোজা কথায়, নারী সংক্রান্ত বিষয়গুলোর দুর্বল ব্যবস্থাপনা সরাসরি একটা ভূ-রাজনৈতিক দুর্বলতা তৈরি করে। এটা পুরো সমাজটাকে বহির্বিশ্বের সামনে একদম অরক্ষিত করে তোলে। এবার আমরা দ্বিতীয় পর্যায়ে একটা বাস্তব কেস স্টাডি দেখব। চলুন ফিরে যাই ২০০৯ সালের সোয়াত উপত্যকার সেই ঘটনায়। এই বাস্তব উদাহরণটার দিকে তাকালেই বোঝা যায় পরিস্থিতি কতটা দ্রুত হাতের বাইরে চলে যেতে পারে। টাইমলাইনটা একটু খেয়াল করুন। ২০০৯ সালের ফেব্রুয়ারিতে একটা শান্তি চুক্তির অধীনে সোয়াত উপত্যকার কিছু অংশে শরিয়া ভিত্তিক বিচারিক প্রশাসনের অনুমতি দেওয়া হলো। কিন্তু এর ঠিক কিছুদিন পরেই একটা বোরকা পরা নারীকে প্রকাশ্যে মারধর করার একটা ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। ব্যাস, ওই একটা ভাইরাল দৃশ্য দেশ ও দেশের বাইরে তীব্র ক্ষোভের জন্ম দেয়। ফলাফল কি হলো? খুব দ্রুত ওই শান্তি চুক্তির পক্ষে যেটুকু রাজনৈতিক সমর্থন ছিল তা একেবারে শূন্যের কোঠায় নেমে আসে। আর কয়েক সপ্তাহের মধ্যেই সরকার বাধ্য হয় ওই এলাকার নিয়ন্ত্রণ নিতে সামরিক অভিযান শুরু করতে। এই ঘটনাটার যদি আমরা একটা কৌশলগত ময়নাতদন্ত করি, তাহলে দেখব ওই একটা মাত্র ফুটেজ একই সাথে তিনটা মারাত্মক রাজনৈতিক ধাক্কা দিয়েছিল। প্রথমত, এটা একটা ব্যাপক নৈতিক আতঙ্ক তৈরি করেছিল। দ্বিতীয়ত, বহির্বিশ্ব থেকে চাপ প্রয়োগ করার জন্য এটা একটা দারুণ অজুহাত বা ন্যায্যতা তৈরি করে দেয়। আর তৃতীয়ত, চুক্তির প্রতি স্থানীয় মানুষের যে সমর্থনটুকু ছিল সেটা পুরোপুরি ধ্বংস করে দেয়। আর সবচেয়ে ইন্টারেস্টিং বা বলা যায় সবচেয়ে ভয়ের বিষয়টা হলো এটা, পরবর্তীতে যদি সরকার ওই ফুটেজের সত্যতা নিয়ে প্রশ্ন তোলে কিংবা জড়িত ব্যক্তিরা যদি ঘটনা অস্বীকারও করে, তাতে কিচ্ছু যায় আসে না।
ক্ষতি যা হওয়ার ততক্ষণে হয়ে গেছে। এখান থেকে শিক্ষাটা কিন্তু একদম জলের মতো পরিষ্কার। নারী সংক্রান্ত কোনো অসংবেদনশীল বা ভুলভাবে পরিচালিত ঘটনা এতটাই দ্রুত আর চূড়ান্তভাবে হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতে পারে যে পরে আপনি যতই সরকারি তদন্ত বা অস্বীকারও করুন না কেন, সেটা একেবারেই অপ্রাসঙ্গিক হয়ে পড়ে। আমাদের আলোচনার তৃতীয় পর্যায়ে শাস্তিমূলক প্রদর্শনীর চেয়ে প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া কেন এত বেশি গুরুত্বপূর্ণ। এই পর্যায়ে এসে আমাদের বুঝতে হবে কেন প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা আর যথাযথ প্রক্রিয়া বজায় রাখাটা আসলে অস্তিত্ব রক্ষার জন্যই এত বেশি জরুরি। স্রেফ উত্তেজনার বশে তাৎক্ষণিক শাস্তির দিকে না ঝুঁকে একটা নির্দিষ্ট কাঠামোর মধ্য দিয়ে এগোতেই হবে। যে কোনো বৈধ বিচার ব্যবস্থার মূল মেকানিজম বা ধাপগুলো এখানে খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে। মূলত 4টা ধাপে কাজ হয়। প্রথমে অভিযোগ, তারপর তদন্ত, এরপর বিচার এবং শেষে গিয়ে রায় বা শাস্তি। এই যে যথাযথ তদন্ত আর একটা যৌক্তিক প্রতিক্রিয়া, এটা ভীষণ অপরিহার্য। বিচারিক প্রক্রিয়ার অখণ্ডতা আর স্বচ্ছতা ছাড়া কোনো ব্যবস্থাই নিজের বৈধতা ধরে রাখতে পারে না। তো যখন সমাজ এই খুব জরুরি ধাপগুলোকে পাশ কাটিয়ে যায় আর স্রেফ জনসম্মুখে শাস্তিমূলক প্রদর্শনী বা পিউনিটিভ স্পেকটেকেলের উপর জোর দেয়, তখন আসলে কি ঘটে? তখন এটা আক্ষরিক অর্থেই সমালোচকদের হাতে একটা বর্বরতার আখ্যান বা ন্যারেটিভ তুলে দেয়। এরপর বহির্বিশ্বের কাছে এটা প্রমাণ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে যে এখানে আসলে কোনো ন্যায় বিচার বলে কিছু আছে। অভিযোগকারীর অতীত বা উদ্দেশ্য নিয়ে ঘাটাঘাটি করে তাকে চুপ করিয়ে দেওয়ার যে একটা প্রবণতা দেখা যায়, সেটা কিন্তু একসাথে দুটো বড় ক্ষতি করছে। একদিকে এটা দুর্বল ভুক্তভোগীদের একেবারে স্তব্ধ করে দেয়, আর অন্যদিকে যে প্রতিষ্ঠানগুলোর তাদের রক্ষা করার কথা ছিল সেই প্রতিষ্ঠানগুলোর নৈতিক কর্তৃত্বকেও ধুলোয় মিশিয়ে দেয়। এর লং টার্ম রেজাল্টটা কি জানেন? মানুষ আর নিজেদের সমস্যা নিয়ে সামনে আসতে চায় না। সমাজের ভেতরে নীরবে নির্যাতন বাড়তে থাকে, আর সবশেষে প্রাতিষ্ঠানিক বিশ্বাসযোগ্যতা পুরোপুরি উবে যায়। এবার আমরা চলে এসেছি চতুর্থ এবং শেষ পর্যায়ে, সতর্কতা, প্রক্রিয়া এবং ন্যায় বিচার। কিভাবে এই সংকট থেকে উত্তরণ সম্ভব, চলুন সেদিকে একটু আলোকপাত করা যাক। মূল সূত্রটিতে ধর্মীয় ও সামাজিক নেতাদের জন্য খুব প্র্যাকটিক্যাল আর কার্যকরী কিছু সমাধানের কথা বলা হয়েছে। এর মধ্যে প্রথমটাই হল বক্তব্যে সতর্কতা বা ডিসকার্সিভ প্রুডেন্স। নারী শিক্ষা, স্মার্টফোনের ব্যবহার বা জনসম্মুখে নারীদের ভূমিকা আসলে কী প্রভাব ফেলবে, এগুলো নিয়ে অতি সাধারণীকরণ বা ঢালাও মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে। কারণ এই ধরনের আতঙ্কতাড়িত আর চরম কথাবার্তাগুলো প্রতিপক্ষরা খুব সহজেই লুফে নেয় আর সেগুলোকে ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করে। তাই কি বলা হচ্ছে সে বিষয়ে একটা বুদ্ধিভিত্তিক সংযম থাকাটা একান্ত প্রয়োজন। দ্বিতীয় গুরুত্বপূর্ণ পরামর্শটা হল প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া। মানে শুধু মুখে ন্যায় বিচারের বড় বড় কথা বললেই তো হবে না, সেটা দৃশ্যমানও হতে হবে, তাই না? এর জন্য দরকার সুনির্দিষ্ট কাঠামো। যেমন ধরুন, অভিযোগ জানানোর জন্য নিরাপদ আশ্রয় বা শেল্টার, সম্পূর্ণ নিরপেক্ষ একটা তদন্ত ব্যবস্থা এবং যাচাই বাছাই করা বিচারিক পদ্ধতি। ন্যায় বিচার যে সত্যিই কাজ করছে সেটা প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে সুস্পষ্টভাবে প্রমাণ করতে হবে। এখানে খুব চমৎকার একটা কন্ট্রাস্ট দেখা যাচ্ছে। পাল্টা প্রোপাগান্ডা যে আসলে কোনো সমাধান নয়, সেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি। বাম দিকের চিত্রে খেয়াল করুন, যখন কোনো নেতিবাচক সংবাদ প্রচার হয় তখন অনেকে ভাবেন উচ্চস্বরে চিৎকার করে সেটা অস্বীকার করলেই বা যে খবরটা এনেছে তাকে আক্রমণ করলেই বুঝি সব ঠিক হয়ে যাবে। কিন্তু এই কৌশলটা সবসময় চরমভাবে ব্যর্থ হয়। উল্টোদিকে ডান দিকের সুশৃঙ্খল কৌশলটা প্রমাণ করে যে জবাবদিহিতা আর একটা স্বচ্ছ প্রক্রিয়া অনেক বেশি কার্যকরী। সমাজ যদি ন্যায্যভাবে নারীদের অভিযোগের সমাধান করে, তবে বাইরের কেউ খুব সহজেই সেই সমাজের বিরুদ্ধে কোনো নৈতিক যুক্তি দাঁড় করাতেই পারবে না। আমরা আমাদের বিশ্লেষণের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আর এটা হলো একটা চূড়ান্ত সতর্ক বার্তা। নারীদের সমস্যাগুলোকে যদি কেবল সংস্কৃতিযুদ্ধ বা কালচার ওয়ারের হাতিয়ার হিসেবে দেখা হয়, তবে ধীরে ধীরে রাজনৈতিক ভিত্তি আর নৈতিক বৈধতা দুটোই সংকুচিত হতে থাকবে। বহিরাগতদের রিয়াকশনের ভয়ে নারীদের দাবিয়ে রাখা বা তাদের সাথে দুর্ব্যবহার করা শেষ পর্যন্ত একটা সমাজকে ভেতর থেকে ভীষণ ভঙ্গুর আর দুর্বল করে তোলে। আজকের এই আলোচনাটা আমরা খুব চিন্তার উদ্রেককারী একটা প্রশ্ন দিয়ে শেষ করতে চাই। প্রতিটি সমাজকেই আসলে এই সিদ্ধান্তটা নিতে হবে। ন্যায় বিচার আর সংযমের মাধ্যমে নারীদের সমস্যাগুলোর বুদ্ধিদীপ্ত সমাধান কেবল সামাজিক বন্ধনকেই মজবুত করে না, বরং এটা বিরোধীদের হাত থেকে আক্রমণের একটা খুব সহজ হাতিয়ারও কেড়ে নেয়। এই প্রশ্নটাই আজ সবার জন্য রেখে যাচ্ছি। আশা করি আজকের আলোচনা নতুন করে অনেক কিছু ভাবার খোরাক যোগাবে।